আমাদের কলকাতায় কি সেই ইনফ্রাস্ট্রাকচারটা আছে যে কোনো ছেলে মেয়ে স্টার্ট আপ শুরু করে সেখানে সাকসেস পেতে পারে? আপনি তো নিউ টাউনকে একদম নিজের হাতে করে গড়েছেন। ভারতবর্ষে 4,000 শহর আছে, আমরা প্রথম লিস্টে পাইনি, কিন্তু খুব দুঃখ হয়েছিল। তবে ইনিশিয়ালি পশ্চিমবঙ্গ সরকার থেকে হেজিটেশন ছিল। নিঃসন্দেহে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জমিটাকে জোগাড় করা। 30 স্কোয়ার কিলোমিটার মানে 7,000 একর কলকাতার কাছে জোগাড় করা অত সহজ নয়। এটা তো বলা যায় কলকাতার এবং বাংলার নবজাগরণ। কলকাতাটা কেন পারছে না? 70-এর দশকে আমরা কম্পিউটার আনতে দিলাম না, বসে বললাম যে চাকরি চলে যাবে। এআই কি চাকরি খেয়ে নেবে স্যার? একটু তো প্রবলেম হবেই। তাহলে কি স্যার বেকারত্ব বাড়বে? টিসিএস তো কাগজেই দিয়েছিল 26,000 লোক কম রিক্রুট করেছে, ইনসাইডাররা বলে আরো কম রিক্রুট করছে। এই যে স্যার বাংলা ছেড়ে ছেলেমেয়েরা বাইরে বেরিয়ে যাচ্ছে, তারা কি ঝুঁকি নিতে ভয় পাচ্ছে? বাংলা যেমন আইটি রেসে এখন অতটা ভালো করতে পারছে না, প্রবাবলি সেই ঐতিহাসিক কারণে। মানে বাংলার ট্যালেন্ট, বাংলার ছেলেমেয়েরা কিন্তু বাইরে গিয়ে অসাধারণ কাজ করছে। সিলিকন ভ্যালি ইউএসএতে এত টাকা পান চিন্তা করা যায়। এখানে কলকাতায় একটা কাজ করতে ধরা যাক এক্স টাকা পাচ্ছে একজন, সেটাই ব্যাঙ্গালোরে গেলে কিন্তু 2x হয়ে যাচ্ছে। একদম তাই। If you don't pay talent, why will people stay? And if people do not stay, why will big companies come? পুরে কি হবে? চাকরি কোথায়? বলে somehow বেঙ্গলের একটা ইমেজ আছে যে এরা খুব ভালো পারে না, এখানে আমি টাকা ঢেলে আমার টাকাকে কেন নষ্ট করবো? টেক এ স্মল রিস্ক, কিচ্ছু ক্ষতি হবে না। ইনফ্যাক্ট আমার ড্রিম যে নিউ টাউন তো স্মার্ট সিটি হয়েছে, এবার যদি কোথাও স্কোপ পাওয়া যায় একটা এআই সিটি কি বানানো যায়। ওয়ার্ল্ড ডিজনি যে মুভি বানায় এবং কার্টুন নেটওয়ার্ক যে কার্টুন করে, তার বেসিক কাজটা কিন্তু এখান থেকে হচ্ছে। কলকাতা কি কোনোদিনও বেঙ্গালুরু হতে পারবে? একটা সময় বেঙ্গালুরু শুধু একটা সাধারণ শহর ছিল, কিন্তু আজ সেটা ইন্ডিয়ার স্টার্টআপ ক্যাপিটালে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, কলকাতা কি পারবে? ক্যান কলকাতা বিকাম ইন্ডিয়াজ নেক্সট আইটি হাব আফটার বেঙ্গালুরু? কলকাতায় এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও ছেলেমেয়েরা কেন বাইরে বেরিয়ে যাচ্ছে? যদি বেঙ্গালুরু করে দেখাতে পারে, তাহলে কলকাতা কেন করে দেখাতে পারবে না? আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন, তিনি আমাদের স্মার্ট সিটি গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন এবং ভবিষ্যতে শহর কেমন হতে পারে সেটাও স্বপ্ন দেখিয়েছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মিস্টার দেবাশিস সেন, ফরমার চেয়ারম্যান হিতকো। ওয়েলকাম স্যার টু নতুন পাতা, সাথে নন্দিনী। নমস্কার। কেমন আছেন? অল ওয়েল, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আজকে আপনার মতন একজনকে আমাদের পডকাস্টে পেয়ে আমাদের ভীষণ আনন্দ লাগছে। তো একটু নিউ টাউনের কথায় আসি। আপনি তো নিউ টাউনকে একদম নিজের হাতে করে গড়েছেন। তো আজকের যে নিউ টাউন আর 10-15 বছর আগের যে নিউ টাউন, সব থেকে বড় পরিবর্তন কোনটা হয়েছে? মানুষ এসছে, মানে আমার যেটা ভীষণ ভালো লাগে, হাসি মুখে মানুষ যাচ্ছে, পার্কে আড্ডা মারছে, ট্রায়াঙ্গেলে বসে, মানে ট্রাফিক ট্রায়াঙ্গেলে বসে ফুচকা খাচ্ছে। এই হাসি মুখ এবং ঝকঝক করছে নতুন শহরে ঝকঝকে মানুষজন ফ্যামিলি নিয়ে আসছেন, ঘুরছেন, আনন্দ করছেন, খুব ভালো লাগে। স্যার, আপনার এই নিউ টাউনকে স্মার্ট সিটি তৈরি করার প্ল্যানিংটা কবে থেকে মাথায় এলো? স্মার্ট সিটি মিশন অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি প্রকল্প। এটা 2014 সালে এটা করে এবং সেখানে কম্পিটিশন করে, ভারতবর্ষে 4,000 শহর আছে, মাত্র 100টি শহর কম্পিটিশনে প্রপোজাল দিয়ে ইভ্যালুয়েট করে কম্পিটিশন করে জিততে হয়। আমরা প্রথম লিস্টে পাইনি, কিন্তু খুব দুঃখ হয়েছিল। তারপর সেকেন্ড লিস্টে আমরা সিলেক্টেড হলাম এবং টাউন স্মার্ট সিটি মিশনে এলো এবং তারপর স্মার্ট সিটিতে আমরা যে প্রজেক্ট দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা স্মার্ট সিটি গড়াটা শুরু করলাম। তবে ইনিশিয়ালি পশ্চিমবঙ্গ সরকার থেকে হেজিটেশন ছিল যে আমরা কি এটাতে অংশগ্রহণ করব। যাই হোক, বছর দুয়েক লেট হলেও স্মার্ট সিটি মোটামুটি 2016 মাঝামাঝি থেকে শুরু হয়। স্যার, বড় চ্যালেঞ্জ কি ছিল এটা করার পথে?
এখানে তো অনেক রকম চ্যানেল ছিল, নিঃসন্দেহে সবচেয়ে বড় চ্যানেল ছিল জমিটাকে জোগাড় করা, মানে ল্যান্ড অ্যাকুইজিশন তখনকার মতো এখনও মানে বেশ প্রবলেমেটিক্যাল। বাংলায় চিরকালই একটু লোকে জমি দিতে মুশকিল করে, কিন্তু খুব সন্তর্পণে লোককে বুঝিয়ে অল পার্টি মিটিং করে ধীরে ধীরে ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়। 30 স্কোয়ার কিলোমিটার মানে 7,000 একর কলকাতার কাছেই জোগাড় করা অত সহজ নয়। এছাড়া চ্যালেঞ্জ ছিল হচ্ছে পানীয় জল। জল কোত্থেকে আসবে? ওই নিচে জল কিন্তু পরীক্ষা করে দেখা গেল আর্সেনিক আছে। তো তার ফলে একটা প্রকল্প ছিল যে কেষ্টপুর খালের জল দিয়ে আনা হবে, কিন্তু তারপর আমি যখন এলাম তখন সব দেখে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি নিয়ে আমরা পাইপে করে বাগবাজার থেকে গঙ্গার জল 12 কিলোমিটার দূরে সে টালার তলা দিয়ে, উল্টোডাঙ্গার তলা দিয়ে এই উঁচু পাইপ দিয়ে আনা হলো। এবং তারপর যেদিন ঘোষণা করেছিলাম হাততালি দিয়ে স্থানীয় মানুষজন খুব সাধুবাদ জানিয়েছিলেন। এইমাত্র স্যার আপনার সাথে আলোচনা করছিলাম, আমি হুগলি ডিস্ট্রিক্টে থাকি, তো আমাদেরও শিফটিংয়ের প্ল্যান তো সবসময় থাকে, এবং যেখানে শিফট করব যে জায়গাটা, মাথায় নিউ টাউনেরই নাম আসে। তো এই ব্যাপারটাতে কি আপনি এগ্রি করেন যে নিউ টাউনেই আসা উচিত? অ্যাবসলিউটলি, আমি জড়িত ছিলাম, তার জন্য বলছেন। আমি আমার ছেলে যে এখন আমস্টারডামে থাকে, ও booking.com-এ আছে এবং কম্পিউটার সায়েন্টিস্ট। ও একটা কলকাতায় যখন বাড়ি করবো ভাবছিল, যে ওখানে থাকে কিন্তু কলকাতাতে একটা বেস লাগে, তো বললো যদি করতে হয় কলকাতা তাহলে কিন্তু নিউ টাউনেই করবো। দ্যাট ইজ ওয়্যার এভরিবডি ইজ সেটলিং, এ মডার্ন টাউনশিপ। এটা তো নিঃসন্দেহে আপনার এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। একটা এক্সট্রা কথা বলি, গত বছর শেষের দিকে আনন্দ মহিন্দ্র, আপনি জানেন আনন্দ মহিন্দ্র হচ্ছে ওই মহিন্দ্র গ্রুপের একদম অল ইন্ডিয়া চেয়ারম্যান, তিনি একটা টুইট করেন। তিনি বলেন যে আমি জানতে পারলাম যে নিউ টাউনের মতো একটা সুন্দর জায়গা হয়েছে, এটা তো বলা যায় কলকাতার এবং বাংলার নবজাগরণ। সুতরাং এত বড় একটা সার্টিফিকেট পাওয়া, ওটাকে তো কেউ কিছু বলেনি, উনি নিজের থেকে দেখে টুইট করেছেন। সো আপনি যদি এই নবজাগরণে অংশগ্রহণ করতে চান, অবশ্যই নিউ টাউনে চলে আসুন। থ্যাংক ইউ স্যার। কিন্তু এখন যে জেনজি জেনারেশন আসছে, তারা কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর বা অন্য কোনো সিটিতে কেন ট্রান্সফার করছে? কলকাতাটা কেন পারছে না? যদি ব্যাঙ্গালোর করে দেখাতে পারে, আমরা কেন করে দেখাতে পারছি না? একদমই, এটা খুবই যথাযুক্ত কথা। এর একটা প্রধান কারণ হচ্ছে ওই যে 70-এর দশকে আমরা কম্পিউটার আনতে দিলাম না, বসে পড়লাম যে চাকরি চলে যাবে। আমার মনে আছে ATI, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, এই সল্টলেকেই ওখানের ট্রেনিং সেন্টার, সেখানে বাক্স কম্পিউটার চলে এসেছিলো, কিন্তু ঘরের ভেতর ঢুকতে দিল না। এই যে আমরা আইটিতে পিছিয়ে পড়লাম, এবং তখনই ব্যাঙ্গালোর প্রধানত এবং তারপর হায়দ্রাবাদ, পুনে ইত্যাদি ঝাঁপিয়ে পড়লো এই যে সফটওয়্যার ডেভেলপমেন্টে। এই যে একটা পিছিয়ে পড়লাম না, এটার থেকে আমরা চট করে উঠতে পারলাম না, এবং ইনভেস্টমেন্টও আসতে থাকলো না বিভিন্ন কারণে। কিন্তু এখন AI আসছে আবার নতুনভাবে, আমি খুব আশাবাদী যে আবার আমরা ব্যাঙ্গালোরকে টপকে যাওয়ার একটা সুযোগ পেয়েছি। কিন্তু এই AI কি চাকরি খেয়ে নেবে স্যার? সেটাই তো সবাই ভয় পাচ্ছে। একটু তো প্রবলেম হবেই, মানে যেটা লোকে বলে ইলেকট্রিসিটি আসার পর যেরকম মোমবাতি শিল্পে নিশ্চয়ই একটা বিপর্যয় এসেছিল, তেমনি AI আসার পর অনেক এন্ট্রি লেভেল জবে, কিন্তু একটা ড্রাফটিং করা, একটা লিগাল ডকুমেন্ট তৈরি করা, একটা অ্যাকাউন্টস করা, বহু ক্ষেত্রে এত সুন্দরভাবে করে দিচ্ছে। ইভেন ক্রিয়েটিভ জিনিসে সিনেমা করা, আর্ট করা, আমি নিজে আর্ট করি AI দিয়ে, এত করে দিয়েছে, মিউজিক করা, যে কিছু রদবদল তো হবেই। এটা কিন্তু মেনে নিতে হবে এবং তাড়াতাড়ি শিখে নিতে হবে। এই জন্য আমি বলি, ওই যে জেনজির কথা বললেন, তারা শিখেও নিচ্ছে, আজকাল প্রায় প্রত্যেক স্কুলেই AI পড়ানো হচ্ছে। এটা কিন্তু শিখে নিতে হবে, নইলে কিন্তু আপনাকে পিছিয়ে রেখে দেবে। তাহলে কি স্যার বেকারত্ব বাড়বে? এইটা খুব কমপ্লিকেটেড প্রশ্ন, পুরোটা এখনো কেউ জানে না। কেউ বলে অতিরঞ্জিত প্রভাবের কথা বলা হচ্ছে। আমি নিজে যেহেতু AI নিয়ে বেশ চর্চা করি এবং রিসার্চ করি, আমার নিজের ধারণা কনভেনশনাল জব অনেক নষ্ট হবে,
এবং ওই যে কলেজ থেকে পাস করে, ইউনিভার্সিটি থেকে পাস করে এন্ট্রি লেভেল যে জবসগুলো থাকে, সেটা এআই আজকাল এত ভালো করে দিচ্ছে যে এখন কিন্তু সেই টাইপের চাহিদা কমে যাচ্ছে। আপনি আইটি সেক্টরে যদি দেখেন, টিসিএস তো কাগজেই দিয়েছিল 26,000 লোক কম রিক্রুট করেছে, ইনসাইডাররা বলে আরও কম রিক্রুট করছে। যখন তখন পিঙ্ক স্লিপ চলে আসছে। তার কারণটা হচ্ছে এআই এসে অনেককে ডিসপ্লেস করবে, কিন্তু তার স্কোপ এত বাড়ছে যে সেটা শিখে নিলে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই যে স্যার বাংলা ছেড়ে ছেলেমেয়েরা বাইরে বেরিয়ে যাচ্ছে, তারা কি ঝুঁকি নিতে ভয় পাচ্ছে? এটাও একটা দুটো দিক আছে। একটা হচ্ছে আপনি একদম সঠিক কথা বলছেন, বাংলা যেমন আইটি রেসে এখন অতটা ভালো করতে পারছে না, প্রবাবলি সেই ঐতিহাসিক কারণে। তখন বাঙালিরা কিন্তু বাইরে যেতে শুরু করলো, এবং আপনি হায়দ্রাবাদ, স্পেশালি ব্যাঙ্গালোর, যেটাকে আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে, সেখানে কিন্তু সবাই বাংলা বলে, মানে সবাই, 1/3 হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওখানে বাংলা। মানে বাংলার ট্যালেন্ট, বাংলার ছেলেমেয়েরা কিন্তু বাইরে গিয়ে অসাধারণ কাজ করছে। শুধু ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে না, তারা বিদেশে গিয়েও আপনি সব জায়গায় আপনি বাঙালি পাবেন। তাহলে কলকাতায় হচ্ছে না কেন? কলকাতায় হচ্ছে না কেন? এই যে ইনিশিয়াল ট্যালেন্টটা ছিল না বলে, তারা বাইরে চলে গেছে বলে এখন বড় ইনভেস্টমেন্ট আসছে না। ধরুন গুগলকে যদি বলি, আমি জানি, আমি আইটি সেক্রেটারি যখন ছিলাম, চিপ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য জাপান থেকে একটা গ্রুপ এলো, আমার সঙ্গে মিট করলো। তারা 2-3 দিন আমরা দেখালাম অনেক জায়গায়। তারা বললো আপনাদের চালানোর মতো তো কেউ নেই, চিপ ম্যানুফ্যাকচারিং করার জন্য যে ডিজাইন করতে হয়, চিপ ডিজাইন, আপনাদের সারা কলকাতা এবং নিকটবর্তী জায়গায় একটা লোককেও পেলাম না। এখন জাপান থেকে লোক উড়িয়ে এসে এখানে করতে গেলে সেটা তো খরচায় পোষাবে না, তাহলে আমি এখানে করবো কেন, ওখানেই করবো। তো এই যে একটা প্রবলেম হয়ে গেছে উচ্চ ট্যালেন্টের। আজকাল এআই এর যারা ভালো ট্যালেন্ট, তারা স্পেশালি সিলিকন ভ্যালি ইউএসএতে এত টাকা পান চিন্তা করা যায় না। আমি বলছি ওই স্টেজে যাওয়ার দরকার নেই, তার নিচু স্টেজেও অনেক স্কোপ আছে, কিন্তু কাজটা তো শিখে নিতে হবে। সো আপনার প্রশ্নের এক কথায় উত্তর, চটপট মেধা তৈরি করার দিকে মন দিলে কলকাতা নিশ্চয়ই পারবে। তো স্যার আপনি তো সিলিকন ভ্যালি বানিয়েছেন, আপনি তো কোম্পানি নিয়ে এসছেন, টিসিএস, ইনফোসিস এখানেও তো আছে, তা সত্ত্বেও সবাই ব্যাঙ্গালোরের দিকে ঝুঁকছে, এইটা কেন? ওই একই কথা, এখানে আপনি একদম সঠিক কথা বলেছেন। আমরা অনেক সংগ্রাম করে ইনফোসিসকে বিরাট 50 একরের ক্যাম্পাসে আনতে পেরেছি, এবং সেটা চালুও হয়েছে। সেটা গল্প আরেকদিন করা যাবে। কিন্তু এখানে ওরা কিন্তু ডেভেলপমেন্ট সেন্টার, মানে একটু লো লেভেল কাজই করায়। লোকে বলে, আমি জানি না, এখানে কলকাতায় একটা কাজ করতে ধরা যাক এক্স টাকা পাচ্ছে একজন, সেটাই ব্যাঙ্গালোরে গেলে কিন্তু 2x হয়ে যাচ্ছে। একদম তাই। তো এখানে কম পয়সা ভালো ছেলেরা থাকবে কেন বলুন? টাকার জন্যই তো। ইফ ইউ ডোন্ট পে ট্যালেন্ট, why will people stay? And if people do not stay, why will big companies come? এই একটা ইস্যু হয়ে গেছে। সুতরাং কাউকে প্রথমে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে টাকা দিয়ে ভালো প্রতিভাবান ছেলে মেয়েকে যদি আনা যায়, আমার ধারণা নিশ্চয়ই ঘটনার চেঞ্জ হবে। লোকে ব্যাঙ্গালোরে যাবে না, কলকাতায় আসবে, এটা আমার দৃঢ় ধারণা। স্যার এখন তো অন্ত্রপ্রেনারশিপটা ভীষণভাবে প্রচলিত, তা আপনি কতটা অন্ত্রপ্রেনারশিপকে সাপোর্ট করেন? একদম ভীষণ। চাকরি কোথায়? আর চাকরি এখন এআই এর যুগে আরও কমে যাবে। সুতরাং এখন নতুন সুযোগ করতে হবে, নতুন স্টার্ট আপ করতে হবে। আমি বহু স্টার্ট আপ গ্রুপের সঙ্গে জড়িত, এবং খুব ভালো আইডিয়াস, খুব ভালো তারা সব ফল করছেন, যে কোম্পানি করছেন, নতুন আইডিয়া দিচ্ছেন। একজন যেমন দেখলাম, সে এক্ষুনি আমরা ইনসেন্টিভ পাই না, বোনাস পয়েন্ট ক্রেডিট কার্ড ইউজ করে, সে কোনো একটি ক্ষেত্রে যে রাত্রিবেলা আলো না জ্বালালে যে সাশ্রয় হয়, সেটা একেবারে পেটিএমের থ্রু দিয়ে আপনার মোবাইলে পরের দিন সকালে আপনি ক্যাশ ইনসেন্টিভ পেয়ে যাচ্ছেন। এই ধরনের বহু সুন্দর ইন্টারভেনশন হচ্ছে, এবং এটা খুব সুখের কথা যে বাংলা, কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এখানেও অসম্ভব ভালো কাজ করছে। আমি আসানসোলে একটি ছেলেকে দেখেছিলাম, সে ফিবোনাকি সিরিজ ইউজ করে অ্যামাজনে আপনি নেক্সট কি কিনতে যাবেন সেটা প্রেডিকশন মডেল করেছে। ফিবোনাকি সিরিজ মনে আছে?
ড্যান ব্রাউনের বই যদি পড়ে থাকেন, ওই যেটা ল্যাংডনের খুব বিখ্যাত বই, একটা স্পাই থ্রিলার, সেখানে ফিবোনাকি সিরিজ হচ্ছে 1, 1, 2, 3 ইত্যাদি, অর্থাৎ প্রথম দুটো সংখ্যাকে যোগ করলে পরেরটা আসে। এইটা হচ্ছে খুব সহজ ফিবোনাকি সিরিজ। ওইটার উপর বেস করে ও প্রবাবিলিস্টিক থিওরি করে ও কিন্তু অ্যামাজনের কি নেক্সট কিনবেন এবং সেই অনুযায়ী মার্কেটিং স্ট্র্যাটেজি করা আসানসোলের একটি স্টার্ট আপ করলো। কি অসাধারণ বুদ্ধি আপনি দেখুন। তো সুতরাং এটা কিন্তু হচ্ছে। কিন্তু আমরা বাঙালি বাবা মায়েরা যদি ছেলে বলে আমি ব্যবসা করব, আমি কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটার হব বা কিছু একটা করব বা মিউজিক নিয়ে এগোবো, আমরা তো মনে হয় তাকে বাধা দিচ্ছি। কারণ আমাদের মনে হচ্ছে ওই বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছে তো ইঞ্জিনিয়ার ডাক্তার তো হতেই হবে। নতুন কিছু স্টার্ট আপ শুরু করাটা আমাদের কাছে মানে আমাদের বাঙালি বাবা মায়েদের কাছে এখনো মনে হয় একটুখানি রিস্ক থেকে যায়। আমি প্রথমত আপনার সঙ্গে সম্পূর্ণ একমত নই। আপনি যাদবপুর ইউনিভার্সিটিতে যদি এবছরও দেখেন কত ইঞ্জিনিয়ারিং সিট যে খালি আছে, ডাক্তারিতে অবশ্য না, ডাক্তারিতে এনইইটিতে যা হলো, পেপার লিক করে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার হলো। কিন্তু ইঞ্জিনিয়ারিং আজকাল আর কেউ যাচ্ছে না, চাকরি নেই। কনভেনশনাল এডুকেশনেও এটা কিন্তু হতে চলেছে। এই যে জিওগ্রাফি নিয়ে পড়লাম বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়লাম বা মাস জার্নালিজম নিয়ে পড়লাম, পড়ে কী হবে? ও চাকরি কোথায়? তাহলে তার চেয়ে ভোকেশনালে চলে যাওয়া কি ভালো? এই প্রশ্নটা আসছে। ভোকেশনালে মানে নার্সিং শিখছে, মেকানিক্স শিখছে, ড্রাইভিং শিখছে, আরও অনেক কিছু হচ্ছে। সেটা একটা খুব বড় ট্রেন্ড দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ট্রেন্ড, সেই পুরনো মা বাবারা বোধহয় নেই, তাদের এখন ছেলেমেয়েরা এখন মা বাবা হয়ে গেছে। এখন ভালো ছেলে মানেই ডাক্তার ইঞ্জিনিয়ার হও তা না, বহু ছেলে মেয়ে এবং বাবা মারা এনকারেজ করছে। কেউ মিউজিক নিয়ে করছে, কেউ ডিজাইন নিয়ে করছে, কেউ ফ্যাশন নিয়ে করছে, কেউ পডকাস্ট করছে। সুতরাং এখন কিন্তু ডাইভার্সিফাই হচ্ছে, সে যুগ নেই। তবে হ্যাঁ, একটা দুর্বলতা বাঙালির আছে, একটা সরকারি চাকরি পেলে ছেলে আমার যেন থাকে দুধে ভাতে, এটা সব মায়েদেরই একটু আধটু থাকে। তবে চেঞ্জ হচ্ছে বলে আমার ধারণা। আমাদের কি মানে আমাদের একটা গভর্নমেন্ট জবের উপর দুর্বলতাটা মনে হয় অনেকটা আছে। এবং তারপরে গভর্নমেন্টের পর হচ্ছে অর্গানাইজ সেক্টর, মানে কর্পোরেটে। আচ্ছা ঠিক আছে, গভর্নমেন্টে পেলাম না তো অন্তত টিসিএসে পেলাম, কিন্তু তার জায়গায় একেবারে পাড়ার সফটওয়্যার ওয়েব ডিজাইনিং কোম্পানিতে কাজ করা, সেটা বাবা মারা পছন্দ করছে না। ন্যাচারালি একটা সিকিউরিটি আছে, সে কোম্পানি তো কখনো উঠে যায়। কিন্তু কথা হচ্ছে এখন কিন্তু ক্রমশ অর্গানাইজ সেক্টরে, সরকারি বেসরকারি, আস্তে আস্তে পরিধিটা কমে আসছে। হচ্ছেটা কি, এই যে ডেলিভারি ম্যান দেখুন, এই যে অ্যামাজনের যেটা দিয়ে যাচ্ছে, জোম্যাটো দিয়ে যাচ্ছে, সুইগি দিয়ে যাচ্ছে, বিগ বাস্কেট বাড়িতে দিয়ে যাচ্ছে, যে বিশাল ই কমার্স হচ্ছে, এইগুলোতে কী হচ্ছে, আনঅর্গানাইজ সেক্টরে চাকরি হচ্ছে। ডেলিভারি বয়, উবের ড্রাইভার ইত্যাদি সব কিছু, বিরাট সংখ্যক লোক কিন্তু কাজ করছে, কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে। এটা একটা ইকোনমি ট্রেন্ড হচ্ছে। আর দ্বিতীয়ত, যারা স্টার্ট আপে ভালো করতে পারছেন তারা তো ভালোই করছেন এবং তারা চাকরিও দিচ্ছেন, কিন্তু ওই ছোট স্কেলে। স্যার, এখন তো অনেক স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, তো আগামী 4-5 বছরে কোন স্কিলে আমাদের ছেলে মেয়েদের গেলে পারে তাদের সফলতাটা বাড়বে? আমি যেহেতু একটু পার্শিয়াল, আমি আইটি ডিপার্টমেন্টের হেড ছিলাম, তার উপর আমি এআই এর প্রতি ফ্যানাটিক, এবং বলতে চাই সবাইকে যেটা শিখুন, নইলে কিন্তু সত্যি দুরবস্থা হবে। ভারতবর্ষের, বাংলার এবং হিউম্যানিটির, ওসব কথা থাক। আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে প্রথমত এআইটা শিখুন। সেকেন্ডলি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে বলবো, সেটা হচ্ছে কেয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব ভালো স্কোপ আছে। কেয়ার ইন্ডাস্ট্রি মানে কি, ক্রমশ আমরা কিন্তু বয়স্ক সোসাইটি হচ্ছে। চায়নাতে এখন প্রবলেম হয়ে গেছে, ওরা 1 চাইল্ড নর্ম করেছিল, এখন ওদের বয়স্ক এত বেশি যে ইয়াং ছেলেরা যারা ইকোনমিকে রান করে সেটাই কমে যাচ্ছে। ইউরোপে আগেই হয়ে গেছে। বাংলাতেও কিন্তু এখন ফার্টিলিটি রেট এমন কম হয়েছে, এখন রিপ্লেসমেন্ট রেটের চেয়ে মানে যত লোক মারা যাচ্ছেন সেই পরিমাণে ইয়াং ছেলে প্রোডাকশানে ঢুকছে না। সুতরাং আমাদের যেটা করতে হবে, সিনিয়র সিটিজেন যেহেতু বাড়ছে, এদেরকে নিয়ে একটা বিরাট ইকোনমি কিন্তু আছে।
সেইখানে কাজ করার কিন্তু বিরাট স্কোপ আছে, নট অনলি নার্স, ফিজিওথেরাপি ইত্যাদি, বাট কম্প্যানিয়নশিপ, যার বাড়ি গিয়ে পড়ে শোনানো, গল্প করা, এই টাইপের জিনিসও কিন্তু ক্রমশ বাড়ছে। ডাক্তারদের কথা নাই বললাম। স্যার, এই যে স্টার্ট আপের কথা আপনি বললেন, আমাদের কলকাতায় কি সেই ইনফ্রাস্ট্রাকচারটা আছে যে কোনো ছেলে মেয়ে স্টার্ট আপ শুরু করে সেখানে সাকসেস পেতে পারে? একেবারে খুব ভালো সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগে না। মানুষের যেটা প্রয়োজন, নতুনভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে একটা বিজনেস শুরু করা, একটা নতুন আঙ্গিকে একটা করা, নতুন টেকনোলজিকে ব্যবহার করা, এটাই হচ্ছে স্টার্ট আপ। এবং বহু স্টার্ট আপ খুব ভালো করছে। এই তো আমাদের ওয়াও মোমো, ওই যেটা আমরা খাই হলুদ রঙের, কিছুদিন আগে আগুন টাগুন লেগে একটু মুশকিল হলো, কিন্তু এটাও তো বেসিক্যালি স্টার্টেড অ্যাজ এ স্টার্ট আপ, এবং এই কলকাতার স্টার্ট আপ। সুতরাং স্টার্ট আপ হচ্ছে না এটা একদম ঠিক না। হয়তো সবাই ওয়াও মোমোর মতো অত বড় স্কেলে যেতে পারছে না, কিন্তু কম বেশি সবাই করছে, করার প্রচুর স্কোপ আছে এবং করা উচিত। তাও স্যার কলকাতা মনে হয় পিছিয়ে আছে। ওই সেই আবার এক কথা, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ এগুলোর থেকে আমরা কেন পিছিয়ে আছি? আমাদের কি এমন করতে হবে যে আমরাও ওই জায়গাটাতে পৌঁছতে পারবো? একটা প্রধান কারণ হচ্ছে যে টাকা। আপনার তো ইনভেস্টমেন্ট লাগবে। একটা ব্যবসা, স্টার্ট আপ যাই নতুন টাইপের কথা হোক, কিন্তু আফটার অল এটা একটা ছোটো ব্যবসা, নিজেকে শুরু করা, ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনারশিপকেই আজকাল স্টার্ট আপ বলে। তো সেটা করতে তো ক্যাপিটাল লাগবে। ব্যাংক তো দেবে না, আপনার কোনো অভিজ্ঞতা নেই, কিছু নেই। বাই ডেফিনেশন স্টার্ট আপ হচ্ছে কিছু ইয়াং ছেলে মেয়ে একসঙ্গে এসে একটা নতুন কিছু করছে, এটাকে টাকা খেয়ে দেবে। এখন স্টার্ট আপ ফান্ড, ইনকিউবেটর ফান্ড, ফার্স্ট জেনারেশন ফান্ডিং, এঞ্জেল ইনভেস্টর, এরকম অনেক কিছু কনসেপ্ট হচ্ছে। এই টাকার অ্যাভেলেবিলিটিটা কলকাতায় তুলনামূলকভাবে কম। এখানে এত স্টার্ট আপ, কলকাতা, বাংলা, ইস্টার্ন রিজনে এত স্টার্ট আপ যে এত সাফল্য পাচ্ছে না, তার একটা প্রধান কারণ ইনস্টিটিউশনাল ফাইন্যান্স, অর্থাৎ এঞ্জেল ইনভেস্টর, ইনকিউবেটর ইত্যাদি অপেক্ষাকৃত কম। এখন কেন কম? ইস্টার্ন রিজনে ট্র্যাডিশনালি বড় বড় যাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তারা মনে করে এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট অত হয়নি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়নি, এখানে সিঙ্গুর নন্দীগ্রামের মতো ঘটনা ঘটেছে, এখানে মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন ছিল বলে সামহাও বেঙ্গলের একটা ইমেজ আছে যে এরা খুব ভালো পারে না, এখানে আমি টাকা ঢেলে আমার টাকাকে কেন নষ্ট করব। সুতরাং আপনার কথার এক কথায় উত্তর আমি বলবো, বাঙালিরা বাইরে গিয়ে ভালো করছে, যেমন বাঙালিরা বাইরে গিয়ে স্টার্ট আপও ভালো করছে। ব্যাঙ্গালোরে আপনি অনেক বাঙালি স্টার্ট আপ পাবেন, আমি নিজে জানি, কিন্তু এরা কলকাতায় যখন আসছে ফান্ডিংটা শুকিয়ে যাচ্ছে। এইটা যদি আমরা আবার রেস্টোর করতে পারি, এর জন্য হয়তো সরকারকেও একটু উদ্যোগী হতে হবে, যে পার্শিয়াল ফান্ড সাপোর্ট দিলে হয়তো প্রাইভেট সেক্টরও এখানে আসবে, একটু সাহস পাবে। এইরকম কিছু স্কিম করলে আমার মনে হয় কিছুদিনের মধ্যেই এখানেও ভালো হবে। এই ফান্ডিংয়ের প্রবলেমটা কলকাতাতে কেন স্যার এত? কলকাতাতে আরও কারণে ট্র্যাডিশনটা ভালো নয়, ট্র্যাক রেকর্ডটা ভালো নয়। ব্যবসার ক্ষেত্রে অন্যান্য জায়গায় যা রিটার্ন পায়, যে ইনভেস্ট করছে, সে তো টাকাটা দাতব্য চিকিৎসালয়ের মতো দান করছে না, সে তো তার টাকাটা ফেরত চাইবে এবং সুদে আসলে ফেরত চাইবে। তো এখানে যেহেতু সফল ব্যবসা বেশি নেই, ওর টাকাটা আটকে যাচ্ছে, সেই জন্য তারা নতুন টাকা আনতে চাইছে। কিছু আটকাবে, স্টার্ট আপে ফেলিওর ইজ পার্ট অফ লাইফ, সেটা ওরা জানে। লেটার সে 60% ফেলিওর হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু 40% তো চালু থাকতে হবে, নইলে কেন ও টাকা দেবে? সো এটা হচ্ছে অনেকটা ইতিহাসের সঙ্গে জড়িত। একবার আসতে শুরু করলে আবার কিন্তু এই জটিলতা কেটে যাবে। স্যার, তাহলে আমাদের জেনজি জেনারেশনের ফিউচার হচ্ছে এআই, টেক, এইসব, তাই তো? একদম। বাঙালির রক্তে না ওই এই গ্রীষ্মের গরমে হাতে কোদাল নিয়ে মাঠে, ওই যতই আমরা রোমান্টিসাইজ করি, হাতে লাঙল নিয়ে কৃষক নিয়ে কাজ করছে ওরা, সেই গণসঙ্গীত গান, কিন্তু এটা আমাদের কারোরই পছন্দ না। তার চেয়ে এসি ঘরে বসে ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা করে জটিল অঙ্ক দিন, ফিবোনাকি সিরিজ দিন, তারা কিন্তু সলভ করে দেবে। খুব ভালো স্যুট করবে বাঙালি মেন্টালিটিকে যদি আমরা আইটি, টেকনোলজি এবং এআইতে কনসেন্ট্রেট করে। এখন কনসেপ্ট হচ্ছে জিসিসি, গ্লোবাল কম্পিটেন্সি সেন্টার। সারা পৃথিবীর যা কাজ হয় এখানে থেকে সেই কাজই হবে। আজকাল তো ইন্টারনেটে সবই কানেক্টেড, অসুবিধা নেই।
এইগুলো কিন্তু বাংলায় খুব ভালো হতে পারে, তবে ওটা তৈরি করতে কাউকে তো এগিয়ে আসতে হবে। এখন নতুন সরকার এসছেন, আমার নিঃসন্দেহে ধারণা তারা এদিকে মন দেবেন এবং জিসিসি, আইটি, এবং শুধু আইটি কেন বলবো, আপনার কথার আরেকটা বাড়তি কথা বলবো যে জুয়েলারিতে আমরা খুব ভালো করি এবং জেম অ্যান্ড জুয়েলারি পার্ক এখানে আছে, লেদার ইন্ডাস্ট্রি, বানতলার কথা ভাবুন, লক্ষ লক্ষ কোটি টাকার এক্সপোর্ট সেখান থেকে হয়। ইঞ্জিনিয়ারিং গুডসের কথা বলুন, চা বাগানের কথা বলুন, এগ্রো ইন্ডাস্ট্রির কথা বলুন, সবচেয়ে বড় কথা ট্যুরিজমের কথা বলুন, প্রচুর এমপ্লয়মেন্টের স্কোপ আছে, হচ্ছে, আরও হবে। স্যার, তাহলে যদি আপনাকে একটা 20-22 বছরের ছেলে বা মেয়ে এসে জিজ্ঞেস করে আমি বাইরে যেতে চাই না, কলকাতাতেই থাকতে চাই এবং এখানেই চাকরি করে খেতে চাই, তাহলে আপনার উত্তরটা কি হবে? চাকরি করে খেতে গেলে তো ইউপিএসসি দিতে হবে, আমার মতো আইএস হতে হবে। আর চাকরির কম্পিটিশন এক্সাম দাও, এটা একটা বড় ব্যাপার। এরকম রেল থেকে আরম্ভ করে বহু জায়গায় প্রত্যেক বছরই হাজার হাজার ছেলেমেয়ের রিক্রুটমেন্ট হচ্ছে। চাকরি করে, সরকারি চাকরি করলে পরীক্ষা দাও, পরীক্ষা পেলে পাবে, নইলে পাবে না। নেক্সট হচ্ছে যে কর্পোরেট সেক্টরে, সেখানেও ওদের রিক্রুটমেন্ট প্রসেস আছে, সেখানে অ্যাপ্লাই করো। আজকাল আবার এআই দিয়ে অ্যাপ্লাই করতে হবে। একটা টিপ দিয়ে দিই, যারা আপনার দর্শকরা আছে এবং বাচ্চারা যারা, মানে ছেলেমেয়েরা যারা আছে, আজকাল হাতে করে অ্যাপ্লিকেশন দিলে কিন্তু হয় না। এরা জানে অবশ্য, এরা হয়তো আপনার আমার কাছে নতুন হতে পারে, কিন্তু এরা জানে আজকাল হচ্ছে এটিএসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, জানেন তো, অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সফটওয়্যার। আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেটা একটা এআই দেখবে, সুতরাং ওটা একটা বিশেষভাবে না লিখলে আপনার অ্যাপ্লিকেশন পড়বেই না, ওটা এইচআর ম্যানেজারের কাছে যাবেই না। এসব টেকনিকও জেনে রাখতে হবে। সো এইভাবে হতে পারে, কিন্তু চাকরি কতজন পাবে? আমি আগেই যেটা বলেছি, আবারও বলছি, হয় আনঅর্গানাইজ সেক্টরে কিছু করো, যদি তোমার ইচ্ছে হয় একটা পার্ট টাইম কিছু জব করো, বা একটা উবের ড্রাইভার হও বা ডেলিভারি বয় হও, নিঃসন্দেহে খুব হাই লেভেল অফ মাইনে তো এখানে আসবে না। আর সেকেন্ডটা হচ্ছে স্টার্ট আপ করো, নিজের ব্যবসা নিজে করো। সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সময় থেকে বাংলার কিন্তু খুব ভালো ইতিহাস ছিল ব্যবসায়, এবং ব্যবসায় বসতি লক্ষ্মী একটা বাংলায় কথাই আছে। কোথায় একটা লেফট এক্সট্রিমিজম এবং ইউনিয়ন ডাইনামিজম এবং আরও কিছু ফ্যাক্টরের জন্য এটা উড়ে গেল। এখন চাকরি ছাড়া কিছু করব না, কোনো চাকরি যে কটা পাও, না পেলে কেন ব্যবসা করবেন না? সবাই করছে, স্টার্ট আপ হচ্ছে ব্যবসা, কিন্তু নতুন ধরনের ব্যবসা। নিঃসন্দেহে আমি ওই যে মেয়েটি বসে আছে, তাকে আপনার টিভির সামনে বা মোবাইলের সামনে, তাকে বলবো একটা স্মার্ট আইডিয়া ডেভেলপ করো, একটা স্মার্ট ডিজাইন করো, একটা স্মার্ট পুজোর ব্যবস্থা করো, একটা স্মার্ট কালচারের ব্যবস্থা করো। স্কাই ইজ দ্য লিমিট। আমি বলছি, অসুবিধা হবে না। টেক এ স্মল রিস্ক, কিচ্ছু ক্ষতি হবে না, খুব ভালো প্রোগ্রেস হতে পারে। কিন্তু যখনই প্রোগ্রেসটা হচ্ছে না স্যার আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের কাছে, তখনই তারা একটা ডিসিশনটা বাজে নিয়ে ফেলছে। মানে তারা ওই যে একটা সাকসেসটা একবারে যখন পাচ্ছে না, তখনই কিছু না কিছু এমন ডিসিশন নিচ্ছে এবং হেরে যাচ্ছে। এইটা এত সহজে, মানে কি বলবো, এই ছেলে মেয়েদের জন্য আপনি কি বলবেন? এটা খানিকটা আপনি ঠিকই বলেছেন, যে জন্য আমরা বলি সহজ ভাষায়, অবাঙালি যারা আছে তারা একটা ব্যবসা করে না, তারা একসঙ্গে 5টা ব্যবসা করে। জানে যে একটা বই দিয়ে বিক্রি করার হলো, একটা আমি স্টার্ট আপ শুনেছি, সে পুজোর সামগ্রী বিক্রি করে অনলাইনে অ্যাপের মাধ্যমে। আমাদের সবারই বাড়িতে একটা সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো বা কিছু একটা হয়, তখন ওই দশকর্মার ভাণ্ডারে গিয়ে পুরুতের লিস্ট নিয়ে এটা আনা। ও কী করলো, একটা অ্যাপ করে এটা করছে এবং এখন নাকি কোটি টাকার উপর ব্যবসা করছে এই কলকাতায় বসে। তো এরকম এত অভিনব সব আইডিয়া আজকাল আসছে এবং আমাদেরই বাংলার স্টার্ট আপরা করছে। কিন্তু হ্যাঁ, আপনার কথা ঠিক, সবটা সফল হবে না, কিছুতে হতে পারে না। সুতরাং ট্রাই মোর দ্যান ওয়ান, অন্তত 5টা একসঙ্গে ট্রাই করো তো দেখি বিভিন্ন সেক্টরে। আই এম কোয়াইট সার্টেন অন্তত 2 বা 3টে সাকসেস হবে। তাহলে ওই 2টো যদি খুব ভালো নাও হয়, বন্ধ করে দেবে। একদমই তাই। মানে ধৈর্যটা খুব হারিয়ে যাচ্ছে বোধহয় এই জেনারেশনের মধ্যে থেকে, ধৈর্য রাখতে পারছে না। এইটা আরেকটা সত্যি, সোশ্যাল মিডিয়ার জন্য আজকালকার অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে। এবং ইকোনমিস্টে লেটেস্ট একটা আর্টিকেল বেরিয়েছে যে অল ওভার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড
তারা ওই এআই, চ্যাট জিপিটি ইত্যাদিকে নিয়ে সমস্ত কাজ ইনক্লুডিং থিসিস তারা লিখছে। সম্প্রতি তো একটা বুকার প্রাইজের মতো জায়গায় একটা গোটা প্রাইজ দিয়ে দিল, যেটা এআই দিয়ে লেখা। তো এটাতে কি হচ্ছে, ছেলেমেয়েরা এখন চিন্তা শক্তিটা কমে যাচ্ছে। তারা চট করে উত্তরটা চ্যাট জিপিটি বা জেমিনাই বা ক্লড বা পারপ্লেক্সিটি, যা আপনি মনে করবেন সেটা দিয়ে তারা করে নিচ্ছে। এখন যেমন আমরা যোগ বিয়োগ করতে চাই না, সব ক্যালকুলেটর আছে, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে আমাদের যোগ বিয়োগের কিন্তু প্রবলেম হয়ে গেছে। আপনাকে এক্ষুনি যদি 72কে 78 দিয়ে গুণ করতে বলি, বেশ ভাবতে হবে, আদবে পারলে বেশ ভাবতে হবে। এটা কিন্তু ছোটবেলায় আমরা পারতাম করতে। প্রশ্নটা হচ্ছে, এখন এই চ্যাট জিপিটি ইত্যাদি দৌরাত্ম্য কথাটা ব্যবহার করব না, দৌলতে এখন আমরা যেরকম গুণ করা যোগ করা ভুলে গেছি, তেমনি চিন্তা শক্তিটাও আমরা ভুলে যাচ্ছি। চিন্তাটা আমাদের হয়ে এআই করে দিচ্ছে। এটা খুব ভয়ানক একটা জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের। সুতরাং আমাদের এটা করলে চলবে না। আমাদের নতুনভাবে চিন্তা করার জন্য ছেলেমেয়েদের বোঝাতে হবে, চ্যাট জিপিটি নির্ভরতা কমাতে হবে, এবং এর জন্য শিক্ষক শিক্ষিকা, মা বাবা সবাইকেই প্রচেষ্ট হতে হবে। বিরত করা যাবে না, কিন্তু হাউ টু গাইড। তুমি একেবারে অঙ্কের যদি কনসেপ্ট না থাকে, আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। আপনাকে একটা সরল বললাম, প্রথমে যে গুণটা করতে হয়, তারপর বিয়োগটা করতে হয়, এই সব নিয়ম টিয়ম আছে, এটা তো জানতে হবে। তা সেরকমই ভাবনার ক্ষেত্রে, লজিকের ক্ষেত্রে, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে বেসিক জিনিসটা না শিখে চ্যাট জিপিটিতে বেশি দূর যাওয়া যাবে না। একদমই তাই। এতক্ষণ তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেমিনাই, ক্লড এসব নিয়ে কথা বললাম চাকরির ক্ষেত্রে। তো এবার আসছি একটু স্মার্ট সিটির ক্ষেত্রে। এটা যদি আমরা এআই ড্রিভেন সিটি হিসাবে দেখতে চাই ফিউচারে, তো সেটা কেমন হবে স্যার? দারুণ হবে। এখন এটাই কনসেপ্ট। বিশাখাপট্টনমে অলরেডি নাকি গুগল এআই সিটি একটা করবে। ইনফ্যাক্ট আমার ড্রিম যে নিউ টাউন তো স্মার্ট সিটি হয়েছে, এবার যদি কোথাও স্কোপ পাওয়া যায় একটা এআই সিটি কি বাড়ানো যায়। আচ্ছা, তফাৎটা কি? স্মার্ট সিটিতে কি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সেন্সার লাগিয়ে, সিসিটিভি লাগিয়ে একটা কমান্ড সেন্টার করা হয়, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। একটা ঘর, সেখানে সারি 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 এলইডি প্যানেল এরকম গোল করে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এনকেডিএর একতলায় রয়েছে। সেখানে সমস্ত মানুষরা বসে সারাক্ষণ দেখছে, কম্পিউটারে করছে। সারা নিউ টাউনে কোথায় কী হচ্ছে, কোন বাতিটা জ্বলছে, কোথায় মানে নোংরা টাইমলি কালেক্ট হচ্ছে না, কোথায় সিসিটিভি দিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সব কিছু ওই ঘরে আসছে। তো এই যে ইনফরমেশনটা কোলেক্ট করা এবং তার উপর ভিত্তি করে অ্যাকশান নেওয়া, মানে এটা কি? মানে ধরুন কোথাও খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট, সেখানে ব্ল্যাক জোন করা হয়। সেখানে একটু বেশি পুলিশ সে করে না, ওই স্টিলের রেলিং দিয়ে দেয় যাতে স্পিডটা কম হয়ে যায়, এই সব করে যাতে অ্যাক্সিডেন্টটা কম হয়। তার মানে কি হচ্ছে, স্মার্ট সিটিতে ইনফরমেশন নিয়ে তারপরে একটা সিস্টেম করা হচ্ছে যাতে ভবিষ্যতে না হয়। এআই সিটিতে কি হয়, এটা এখনও সব জায়গায় হয়নি। রিয়েল টাইমে ও রিয়্যাক্ট করছে। ধরুন সিসিটিভি ট্রাফিক সিগন্যালের সঙ্গে কথা বলছে, কোথাও জ্যাম বেশি হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে ট্রাফিকটাকে ঘুরিয়ে দিল। বা সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে একসময় হয় না যে প্রত্যেক সিগন্যালেই আপনাকে আটকাচ্ছে, তো এখান থেকে যখন ছাড়লো, পরেরটা এমনভাবে সিনক্রোনাইজ করলো যাতে স্মুথ প্যাসেজ, কুইকার ট্রাফিক হয়। গাড়ির সঙ্গে কথা বলছে বা কমিউনিকেট করছে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। সিসিটিভি থেকে বাচ্চা যাতে জলে পড়ে না যায়, নদীতে না পড়ে যায়, সঙ্গে সঙ্গে সাইরেন দেবে। অর্থাৎ রিয়েল টাইম ইন্টারভেনশন যেখানে করা যায় এআই ড্রিভেন সিটিতে, সেইটা হবে। খানিকটা এখনও ইমাজিনেশনের স্টেজে আছে, কিন্তু কিছু কিছু কিন্তু অলরেডি হচ্ছে। তার প্রকৃষ্ট একটা উদাহরণ, একটা ছোটো উদাহরণ, আমি গত বছর গিয়েছিলাম স্যান ফ্রান্সিসকোতে। সেখানে অটোনোমাস গাড়ি দেখে এলাম, নিজের চোখে দেখে এলাম। বইটই ইউটিউব তো অনেক দেখেছি, কিন্তু সত্যি ড্রাইভার নেই, স্টিয়ারিংটা কিন্তু ঘুরছে, পেছনে প্যাসেঞ্জাররা বসে, সে ফাঁকা চলে যাচ্ছে রাস্তা দিয়ে, কারো কোনো প্রবলেম হচ্ছে না। চোখে না দেখলে বোঝা যায় না। দিস আর এক্সাম্পলস হোয়াট হ্যাপেন ইন এআই সিটিস। এটা একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে হবে, এবং তাহলে সত্যি মানুষের জীবনযাত্রা রিয়েল টাইমে খুব ভালো হবে। বিশেষত এআই কম্প্যানিয়ন যখন চলে আসবে, একটা হিউম্যানয়েড রোবট
আপনার মা বা বাবাকে সারাক্ষণ সঙ্গ দেবে, সাহচর্য দেবে, সাহায্য করবে, ওষুধটা খেতে মনে করিয়ে দেবে। এমনকি বিকেলবেলা আপনি সাধারণত এই সময় সিনেমা দেখেন, চালিয়ে দেবো নাকি টিভিটা, এটাও আজকাল হিউম্যানয়েড রোবট করতে পারবে এআইসিটিতে। সুতরাং আমার মনে হয় এটা একটা খুব সুন্দর 10-15 বছরের মধ্যে কোথাও না কোথাও হবে। আমরা কলকাতাবাসীও এর জন্য আশাবাদী থাকি, খুব শীঘ্রই আমরা এটা পাবো। স্যার, আর একটা লাস্ট প্রশ্ন, কলকাতা কি কোনোদিনও বেঙ্গালুরু হতে পারবে? আমি যখন আইটিতে ছিলাম তখন ওয়েবেলে একটা টুন একাডেমি বলে ছিল, অর্থাৎ কার্টুন বানায়। বলছে এখানে শান্তিনিকেতন এবং অন্যান্য জায়গা থেকে এত ভালো ট্যালেন্টেড ক্রিয়েটিভ ছেলেমেয়ে এখানে আছে যে ওয়ার্ল্ড ডিজনি যে মুভি বানায় এবং কার্টুন নেটওয়ার্ক যে কার্টুন করে, তার বেসিক কাজটা কিন্তু এখান থেকে হচ্ছে। আমি বলবো ব্যাঙ্গালোর কেন, যদি আমরা ক্রিয়েটিভ হেরিটেজ এবং আমাদের যে স্ট্রেংথ, যেটা বললাম জুয়েলারি, ট্যানারি, ভালো জুতো, আজকে গুচ্ছি জুতো আপনি জানেন, কোলাপুরি চটি নকল করে 10 লক্ষ টাকায় গুচ্ছি চটি বিক্রি করছিল, তারপরে কেস টেস করে ওকে বন্ধ করা হয়েছে। আমাদের এত সুন্দর সুন্দর সব প্রোডাক্ট আছে, সেটা নিয়ে আমরা ওদের চেয়েও ভালো করতে পারি। ওয়াই অনলি ক্যালকাটা শুড বিকাম লাইক ব্যাঙ্গালোর, আমরা তাদের চেয়ে আরও ভালো করতে পারি, কিন্তু একটু সঠিক ডাইরেকশন, ধৈর্য এবং ইনোভেশন দরকার। আমরা কিন্তু ওই চাকরি করতে করতে, কলম ঠেকতে ঠেকতে নতুন জিনিস ডিজাইন অ্যান্ড ইনোভেশনটা ভুলে যাচ্ছি। এইটাকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। যদি পারি, কলকাতা ব্যাঙ্গালোরকে ছাড়িয়ে যাবে। আর স্যার, এই পডকাস্টের মধ্যে দিয়ে ইয়াং জেনারেশনদের জন্য আপনার অ্যাডভাইস কি হবে? আমার অ্যাডভাইস হচ্ছে ইনোভেট করো, কপি করো না। আজকাল বিভিন্ন স্টার্ট আপ ফোরামে দেখছি কোনো জায়গা থেকে একটা, হয়তো বিদেশ থেকে, আজকাল ইউটিউবে তো সবই পাওয়া যায়, একটা কপি করার টেন্ডেন্সি আসছে, এআইকে জিজ্ঞেস করে সলিউশন করার টেন্ডেন্সি আসছে। নিজের চিন্তা ভাবনা করে, কঠিন পরিশ্রম করে একটা প্রোডাক্ট ঠিক করো, তোমার সাফল্য হবেই হবে। থ্যাংক ইউ স্যার, নতুন পাতার সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। ভীষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সম্পূর্ণ এপিসোডটাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই এপিসোডটা দেখে আমি নিশ্চিত আপনারা নতুন করে ভাবতে শুরু করবেন। সাথে থাকুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।